অবস্থার পরিপ্রেক্ষিতে কি কখনো সাধারণ মানুষ পরিবর্তিত হয়ে যেতে পারে জলজ্যান্ত নরখাদকে? এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছিল আটলান্টিক মহাসাগরের বুকে এক ছোট্ট ব্রিটিশ জাহাজে, যা নিয়ে তোলপাড় হয়ে পড়েছিল পুরো দেশ। আর সেই নিয়েই আজকের কাহিনী, মাঝ সমুদ্রের নরখাদক। রাতটা ছিল প্রবল বৃষ্টির, সঙ্গে ঝোড়ো হাওয়া। লন্ডনের উপকণ্ঠে এক থানার অফিসার ইনচার্জ আয়েশ করে গল্পের বই পড়ছিলেন। হঠাৎই একজন অধস্তন পুলিশ এসে তাকে বলল, স্যার, একজন আপনার সাথে কথা বলতে চায়। কেন, কি সমস্যা? আপনি রিপোর্ট লিখে নিন না। অফিসার বললেন। পুলিশ কর্মীটা একটু আমতা আমতা করে বলল, না মানে লোকটা বেশ না রহস্যময়। সে কোনো রিপোর্ট লেখাতে আসেনি। মনে হচ্ছে প্রবল আতঙ্কে কুঁকড়ে আছে। আর যা সব বলছে আমার তো বাবা এক বর্ণ বিশ্বাস হচ্ছে না। সে নাকি বলছে ওকে নাকি কেউ অনুসরণ করছে, ওকে মেরে ফেলতে চাইছে। এমন কি বললো আততায়ী থানার বাইরে নাকি দাঁড়িয়ে আছে। আমি বাইরে তাকিয়েও দেখলাম, কই কেউ তো ছিল না। লোকটা আপনার সাথেই কথা বলার জন্য জেদ করছে, বলল আপনি নাকি ওকে দেখলেই চিনতে পারবেন। এবার ভুরু কুচকে গেল অফিসারের। বেশ একটা রহস্যের গন্ধ পাচ্ছেন। বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে পাঠিয়ে দাও, আর তল্লাশি করে নিও কোনো আর্মস আছে কিনা। ঘাড় নেড়ে চলে গেল পুলিশ কর্মীটি। কিছুক্ষণ বাদে আগন্তুকের আগমন হলো বড় কর্তার ঘরে। অবিন্যস্ত দাড়ি, গোঁফ, পোশাক এলোমেলো হলেও বুঝতে অসুবিধা হলো না ব্যক্তিটি একসময় বেশ ব্যক্তিত্ব সম্পন্ন ছিল। শিক্ষিত অভিজাত বংশের মানুষ বলেই মনে হলো। চোখ দুটো দেখে চেনা চেনা লাগছে বটে, কিন্তু অফিসার কিছুতেই মনে করতে পারলেন না একে কিভাবে তিনি চেনেন। বসুন আপনি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ধন্যবাদ, আমি ক্যাপ্টেন টম ডুডলি। ভুরু কুচকালেন বড়বাবু। নামটা মনে করার চেষ্টা করছেন। লোকটা হড়বড় করে বলল, ওই যে ওই সেই মাঝ সমুদ্রের কেসটা। মুহূর্তের মধ্যে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল অফিসারের কাছে। ও, আপনি সেই কুখ্যাত ক্যাপ্টেন টম ডুডলি, মানে সেই নরখাদক। ব্যঙ্গের ছলে কথাটা বললেন অফিসার। কথাটা গায়ে না মেখে ক্যাপ্টেন বললেন, আগে হ্যাঁ, আমি সেই। আমাকে ওর হাত থেকে বাঁচান প্লিজ। স্পষ্টতই বোঝা যাচ্ছে প্রচন্ড আতঙ্কে আছে সে। কি বলছেন বলুন তো মশাই? কার হাত থেকে বাঁচাবো, একটু খুলে বলুন। লোকটার চোখে শূন্যতা। আমি জানি না কি করে আমাকে বাঁচাবেন, আদৌ পারবেন কিনা। আমাকে দয়া করে এক রাত এখানে থাকতে দিন। কত রাত যে আমি ঘুমাইনি। ও সব সময় না আমাকে অনুসরণ করে। শুকিয়ে যাওয়া খাবলানো দেহ, সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা, চোখে মুখে প্রতিহিংসা। ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে দয়া করুন। কাতর গলায় বললেন ক্যাপ্টেন। কে আপনাকে মেরে ফেলবে? কার কথা বলছেন? আপনি কি তাকে চেনেন? নাম, ঠিকানা ইত্যাদি কিছু জানেন? জিজ্ঞাসা করল অফিসার। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? সেই ছেলেটা যাকে আমরা কেটে খেয়েছিলাম মাঝ সমুদ্রে। ওর সারা গায়ে না ব্যান্ডেজ জড়ানো। ও আমার দুই বন্ধুকেও মেরেছে, আমাকেও আজকে ঠিক মেরে ফেলবে। মানে আপনার বক্তব্য, যার নরমাংস আপনারা খেয়েছিলেন সেই আপনাকে অনুসরণ করছে?
আর সেই মৃত মানুষটি আপনার বন্ধুদের মেরেছে? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। ওর না সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, কিন্তু ও ভয়ঙ্কর। ও না প্রতিশোধ নিতে চায়। আমি রাত্রে ঘুমাতে পারছি না, ও আমার খাটের সামনে এসে দাঁড়িয়ে থাকে, বীভৎস খুবলানো দেহ। দেখুন, আমি মানছি আমরা পার্কারকে হত্যা করেছি, কিন্তু সে এমনিতেই মারা যেত। তার বদলে তার দেহের মাংস খেয়ে আমরা আমাদের প্রাণ বাঁচিয়েছি। একজনের জায়গায় 3টে প্রাণ বেঁচেছে, কিন্তু ওই অবস্থায় আমাদের সত্যি কিছু করার ছিল কি? আমরা তো প্রায় উন্মাদী হয়ে গেছিলাম খিদে আর তৃষ্ণায়। মানুষ কি এরকম অবস্থায় ঠিক থাকতে পারেন বলুন? বললেন ক্যাপ্টেন। অফিসার বুঝলেন ক্যাপ্টেন গভীর মানসিক সংকটে ভুগছেন। দেখে একটু মায়াও হলো। আচ্ছা, ঠিক আছে, আপনি শান্ত হন। আমাকে বলতে পারবেন পার্কার আপনার 2 বন্ধুকে কিভাবে মেরেছে? সে তো মরে গেছে, তাই না? আগে হ্যাঁ, কিন্তু সে আবার ফিরে এসেছে। দেখুন, আমাদের মৃত্যুদণ্ড রদ হওয়ার পর আমরা জেল থেকে ছাড়া পেলাম। আমরা 3 জন ঠিক করি সবকিছু ভুলে জীবনটা আবার ঠিকভাবে শুরু করব। কিন্তু কেউ আর আমাদের চাকরিতে নিল না। সমাজ আমাদের প্রত্যাখ্যান করেছিল। আমি আর আমার 2 বন্ধু নেড আর স্টিফেন এক প্রকার একঘরে হয়ে গেছিলাম সমাজে। নেড নাম ভারিয়ে একটা ঘোড়ার গাড়ি চালানোর কাজ করত। তার সঙ্গে আমার বেশ কিছু মাস আগেই দেখা হয়েছিল। সে প্রায়শই বলতো সন্ধ্যা নামলে অন্ধকার রাস্তায় মাঝে মধ্যেই সে একটা ব্যান্ডেজ বাঁধা মানুষকে সামনে হেঁটে আসতে দেখত। তারপর সে আবার কোথায় জানি মিলিয়ে যেত। এরকম বেশ কিছুদিন চলার পর ও আবিষ্কার করলো লোকটা আর কেউ নয়, পার্কার, মানে যার মাংস আমরা খেয়েছি। এবার এলো সেই দিনটা। আমি লোকমুখে শুনেছি সেদিনকেও খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই সমুদ্রে যেমন হতো। আমরা ভেলায় ভাসতে ভাসতে ভিজতাম উত্তাল সমুদ্রে। নেড আচমকাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আর প্রবল আতঙ্কে তার যাত্রীদের বলে নেমে যেতে। সে সামনে আর যাবে না। যাত্রীদের সঙ্গে তার বচসা বাঁধলেও নেড তখন পালিয়ে যাওয়ার জন্য উতলা হয়ে যায়। গজগজ করতে করতে 2 জন যাত্রী নেবেও যান। এদের একজন দেখেছিল একটা রহস্যময় লোক ওর গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। নেড ঘোড়ার পেছনে থাকা বাক্সটার মধ্যে ঢুকে পড়ে। শুনেছি সেদিন সেই জায়গাতেই নেড মারা যায়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী তার চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছিল প্রবল আতঙ্কে। এর পরের ঘটনাটা ঘটলো এই 3 দিন আগে স্টিফেনের সঙ্গে। আমরা দুজনেই একটা পাবে বসে ড্রিঙ্ক করতে করতে আমাদের অতীতের কথা আলোচনা করছিলাম। সেদিন রাতে আমি ওকে বাড়ি পৌঁছে দিতে চাই। ও তখন একাই থাকতো, পরিবারের সঙ্গে থাকতো না। আমাকে বারবার বলেও আর সহ্য করতে পারছি না ওই বিভৎস ব্যান্ডেজ মোড়া চেহারাটাকে। স্বভাবতই আমি ওর কথা বিশ্বাস করিনি। ওটা যে ওর একটা সামান্য মনের ভুল, এটাই তাকে বুঝিয়েছিলাম এবং সেখান থেকে বেরিয়ে আসি। এরপর স্টিফেনের মৃত্যুর খবর পেলাম। ওর নাকি হার্ট ফেল করেছে। অফিসার বললেন। আচ্ছা, এটা তো কাকতালীয় হতে পারে। 2টো ঘটনাকে কাকতালীয়ভাবেই উড়িয়ে দিতে পারতাম, যদি না তারপর আমাকে অনুসরণ করা শুরু করতো ওই ব্যান্ডেজ মোড়া লোকটা, রিচার্ড পার্কার। এরপর থেকে আমি ওই ব্যান্ডেজ করা অশুভ প্রেতাত্মাটাকে দেখতে পাচ্ছি। ও সব সময় আমাকে অনুসরণ করছে। রাতে ঘুমাবার আগে খাবার টেবিলে কি রাস্তাঘাটে সব জায়গায় আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ঘুমাতে পর্যন্ত পারছি না, আমি খেতে পারছি না, পুরো পাগল হয়ে যাব বলে মনে হচ্ছে। আমাকে একটু দয়া করুন, আজকে রাতে অন্তত একটু শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিন। আমাকে আপনার লকআপে ভরে দিন, সেখানে আমি নিরাপদ থাকবো।
ক্যাপ্টেনকে দেখে দয়া হলো অফিসারের। একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি করা যায়। অবশেষে ক্যাপ্টেনের রাতটুকু লকআপে থাকার ব্যবস্থা হলো। অফিসার ভাবতে লাগলেন কেসটা নিয়ে, কিন্তু কি ছিল সেই ঘটনাটা? আসুন একটু জেনে নেওয়া যাক। আমাদের মতো সাধারণ মানুষ কি কখনো হয়ে যেতে পারে নরখাদক? কামড়ে ছিঁড়ে খেয়ে নিতে পারে সহকর্মীর মাংস? কি বলবেন তাকে? অমানুষ, রাক্ষস, নাকি অন্য কিছু? প্রায় 150 বছর আগে এরকমই এক হাড়হিম করা ঘটনা ঘটেছিল মাঝ আটলান্টিকে। সে ছিল এক মূর্তিমান জলজ্যান্ত বিভীষিকাময় কাহিনী, যে ঘটনা তৎকালীন সভ্য ব্রিটিশ সমাজের নৈতিকতার ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই ঘটনা জানতে আমাদের ফিরে যেতে হবে 1884 সালে। জাহাজডুবি। মিগনোনেট ছিল একটা ছোট জাহাজ। 4 জন নাবিক মিগনোনেট জাহাজটিকে অস্ট্রেলিয়ায় তার নতুন মালিকের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। 1884 সালের 19 মে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে যাত্রা শুরু করে মিগনোনেট। গন্তব্য অস্ট্রেলিয়ার কেপটাউন। এই 4 জনের প্রত্যেকেই ছিল পেশাদার নাবিক। ছোট থেকেই তারা সমুদ্রের কাছে বেড়ে উঠেছে। জন্মও তাদের উপকূলীয় নাবিক সম্প্রদায়ে। সমুদ্রযাত্রার সময় কি বিপদ আসতে পারে এ সম্পর্কে তারা ছিল যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু যাত্রা শুরুর সময় তারা কেউই অনুমান করতে পারেনি যে তাদের যাত্রাপথে কি ভয়াবহ অপেক্ষা করছে তাদের জন্য। এবার একটু ক্রুদের সঙ্গে আলাপ করা যাক। মিগনোনেটের ক্যাপ্টেন ছিলেন টম ডুডলি, 31 বছর বয়স এবং একজন পোড় খাওয়া ইয়টসম্যান। তার ক্রুদের মধ্যে নেড ব্রুকস এবং সঙ্গী এডউইন স্টিফেন্স একইভাবে পাকা নাবিক ছিলেন। সবচেয়ে ছোট ছিল ক্যাবিন বয় রিচার্ড পার্কার, যার বয়স ছিল মাত্র 17 বছর। খোলা সমুদ্রে এটাই ছিল তার প্রথম সমুদ্রযাত্রা, কিন্তু সেও ছিল নাবিক পরিবারের সন্তান এবং কাছাকাছি সমুদ্রে অনেকবার যাত্রাও করেছিল, তাই তাকে কোনোভাবেই অনভিজ্ঞ বলা চলে না। মে মাস কেটে গেল ভালোই, কেটে গেল জুন মাসও। এই বিশাল সমুদ্র যাত্রাগুলো খুবই বিরক্তিকর। চারিদিকে শুধু জল আর জল, নোনা বাতাস আর নিঃসঙ্গ জীবন, এই হয় নাবিকদের সঙ্গী। কিন্তু তারা 4 জন তখনও কি জানতো জুলাই মাস তাদের জীবনে নিয়ে আসতে চলেছে ভয়ানক সর্বনাশ। 5ই জুলাই, সেই অভিশপ্ত দিন। আটলান্টিক এমনিতেই খুব ভয়ঙ্কর। আগের রাত থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল। বিশাল বিশাল ঢেউ বাঁচিয়ে জাহাজকে এগিয়ে নিয়ে চলাই ছিল দুষ্কর। ক্যাপ্টেন টম ডুডলি এবং বাকিরা প্রাণপণ চেষ্টা করেছিল জাহাজটাকে বাঁচানোর, কিন্তু একটা বিশাল ঢেউয়ের ধাক্কায় জাহাজ গেল ভেঙে। কোনো ক্রমে ওরা 4 জন একটা ডিঙ্গিতে চেপে সমুদ্রে ভেসে পড়ল। তার কিছুক্ষণের মধ্যে চোখের সামনে মিগনোনেট ডুবে গেল। ভূমি থেকে শত শত মাইল দূরে দক্ষিণ আটলান্টিকের একটি খোলা নৌকায় ভেসে যাওয়া 4 জনের বাঁচার আশা ছিল অতি ক্ষীণ। তাদের কাছে না ছিল জল, না ছিল পর্যাপ্ত খাবার। মিগনোনেট থেকে শেষ মুহূর্তে মাত্র 2টি টিন শালগম নিয়েছিল তারা। প্রাণান্ত প্রয়াস। ঝড় থেমে গেল, শান্ত হলো সমুদ্র। ওরা 4 জন ডিঙ্গিতে। ওদের কাছে না আছে জল, না আছে খাবার। খাওয়ার বলতে ওই কটা শালগম মাত্র। আগামী 12 দিন ওই শালগমের কণা মাত্র টুকরো খেয়েই কাটল। এই শালগমগুলোতে সূক্ষ্মভাবে
রেশন করা হয়েছিল। ক্যাপ্টেন ডুডলি তার চাবি ব্যবহার করে সুনির্দিষ্টভাবে শালগমগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেছিলেন। একটা ছোট্ট কচ্ছপও এর মধ্যে ভুল করে সাঁতরে এসে পড়েছিল এই বুভুক্ষ মানুষদের মধ্যে। তাকেও কেটে খেতে মানুষগুলোর বেশি সময় লাগেনি। তবে সমুদ্রের নোনা জল পানের ছিল অযোগ্য। কেবল বৃষ্টি হলেই তার ফোঁটায় কিছু জল মিলেছিল, যদিও সেগুলো জমিয়ে রাখার মতো পাত্রও ছিল না। কদিনের মধ্যে তারা তাদের নিজের প্রস্রাব পর্যন্ত পান করতে শুরু করে দেয়। কিন্তু সেটা আর কদিন। তাদের শরীর ক্রমশ জলশূন্য হয়ে যেতে শুরু করলো। 17 জুলাই দেখা গেল ছোট্ট ডিঙ্গির মধ্যে এক কোনা খাবারও নেই। অসহ্য খিদেতে তারা ছটফট করছে, গলা শুকিয়ে যাচ্ছে কাঠের মতো। আরো 3 দিন কেটে গেল এইভাবে। 20 জুলাই বয়সে সবচেয়ে ছোট রিচার্ড পার্কার তার তৃষ্ণা নিবারণের জন্য সমুদ্রের জল গিলতে শুরু করলো। এখনকার সময় জানা যায় আপৎকালীন পরিস্থিতিতে অল্প পরিমাণে সমুদ্রের জল জীবনকে টিকিয়ে রাখতে সাহায্য করে, কিন্তু তৎকালীন সময় এটাকে নাবিকরা মারাত্মক বলেই জানতেন। পার্কার অনেক বেশি নোনা জল পান করে ফেলে। অচিরেই সে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে। প্রবল ডায়রিয়ায় তাকে কাবু করে দেয়। নৌকার খোলে নেতিয়ে পড়ে থাকে সে। এদিকে পার্কার অসুস্থ হয়ে পড়ার আগেই ক্যাপ্টেন টম ডুডলি সমুদ্রের নিয়মাবলীর ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনা করেছিলেন বাকিদের সঙ্গে। এখানে স্পষ্টত বলা আছে, লটারির মাধ্যমে ক্রু সঙ্গীদের মধ্যে একজনকে বলি দেওয়া হবে, কিন্তু বাকিরা কেউ রাজি হননি তাতে। 25 জুলাই পার্কারের অবস্থার অনেকটাই অবনতি হয়েছে। ডুডলি আবারও প্রস্তাবটা উত্থাপন করেন। তিনি সেদিন সকালে সহকারী স্টিফেন্সকে জোর দিয়ে বলেন, দেখুন, প্রায় 3 সপ্তাহ কেটে গেছে, আমাদের উদ্ধারের আশাও দেখতে পাচ্ছি না, আর এই পার্কার ছেলেটি এমনিতেও মারা যাবে। স্টিফেন্স জিজ্ঞাসা করলেন, আপনি ঠিক কি বলতে চাইছেন? ডুডলি বললেন, আপনার স্ত্রী এবং 5টি সন্তান রয়েছে, তাই তো? এবং আমারও স্ত্রী ও 3টি সন্তান রয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য যা যা করা উচিত এই মুহূর্তে সেটাই কি করা উচিত নয়? মানুষের মাংস তো আগেও খাওয়া হয়েছে, আপনি একটু ভেবে দেখুন তো। স্টিফেন্সের মনে তখনও দোলাচল চলছিল। সেদিন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। আরও একটা দিন এইভাবে কেটে গেল। ক্ষুধা তৃষ্ণায় ওদের সবার অবস্থা উন্মাদ প্রায়। একটি পাশবিক সিদ্ধান্ত। পরদিন ভোরের আলো ফুটল। পার্কার প্রায় নেতিয়ে পড়েছে। সে ধুঁকছে। আগের চেয়ে অনেক বেশি দুর্বল লাগছে তাকে। জাহাজের ক্যাপ্টেন এবং বাকি 3 জনের মধ্যে উল্লেখযোগ্য ইশারা বিনিময় হলো। তবে পরবর্তীকালে আদালতে তাদের জবানবন্দি অনুসারে কোনো লটারি নাকি হয়নি। ক্যাপ্টেন ডুডলি এগিয়ে গেলেন পার্কারের দিকে। ডুডলি স্টিফেন্সকে বললেন পার্কারের পা ধরতে। বলা যায় না যদি সে প্রতিরোধ করে। এদিকে নেড ব্রুকস একটি ক্রোনোমিটার কেস নিয়ে বসলেন পাশে। ডুডলি হাঁটু গেড়ে চেপে ধরল পার্কারকে। তারপর গলা আর ঘাড়ের মাঝখানে একটা শিরায় গেঁথে দিলেন তার চাবিটা। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তস্রোতকে ক্রোনোমিটার কেসে ধরলেন নেড ব্রুকস। 3 জন পালা করে সেই রক্ত খেয়ে গলা ভেজাতে লাগলেন। এরপর পার্কারের লাশটিকে কাটাকাটি শুরু করা হলো এবং ভবিষ্যতের রেশন হিসেবে আলাদা করে রাখা হলো। বাকি মরদেহটা সাদা কাপড়ে ব্যান্ডেজের মতো করে বেঁধে রাখা হলো। এইভাবেই 3 নাবিক বনে গেলেন নরখাদক। ডুডলি, স্টিফেন্স এবং ব্রুকস এই ভয়ানক ডায়েটে বেশ কিছুদিন বেঁচে ছিলেন,
কিন্তু ধীরে ধীরে কেবিন বয় পার্কারের কাটা মাংস পচতে শুরু করলো। এবার ওরা সত্যিই ভয় পেয়ে গেল, কারণ এর পরের বলি ওদের 3 জনের মধ্যে একজনকে হতে হবে। কিন্তু তাদের ভাগ্য প্রসন্ন ছিল, এবার অবশ্য কোনো নরবলির প্রয়োজন হয়নি। উদ্ধার ও বিচার। 29শে জুলাই সমুদ্রের দিগন্ত রেখায় একটা জাহাজ দেখা গেল। হামবুর্গের উদ্দেশ্যে রওনা দেওয়া একটা জার্মান জাহাজ ওদের ডিঙ্গিটা দেখতে পেল। তৎক্ষণাৎ তারা জাহাজ ঘোরায় ওদের দিকে এবং উদ্ধার করে মৃত প্রায় 3 জনকে। মোক্টেজুমার নাবিকরা জাহাজে এসে ওদের দেখে শিউরে উঠল। জীবিত ব্যক্তিদের যত্নের সঙ্গে জাহাজে রাখা হলো। এর প্রায় 1 মাস পরে তারা ফ্যালমাউথে নেমে ইংল্যান্ডে ফিরে আসে। মিগনোনিটের নাবিকরা ভেবেছিল তাদের কষ্ট মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু সেখান থেকে শুরু হলো নতুন এক অগ্নি পরীক্ষার। ক্যাপ্টেন ডুডলি একজন স্পষ্টবাদী সৎ মানুষ ছিলেন। তিনি চাইলেই পার্কারের হত্যার ঘটনাটা চেপে দিতে পারতেন, কিন্তু না, তিনি কিন্তু প্রকাশ্যে খুলে বলেন পুরো ঘটনাটা। তার কথা অনুযায়ী পার্কারকে হত্যা করা হয় এবং খাওয়ার ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক কিন্তু প্রয়োজনীয় ছিল। এই ধরনের কঠিন সিদ্ধান্ত যতই বিদ্বেষপূর্ণ হোক না কেন, সেটা সেই মুহূর্তে মোটেই অন্যায্য ছিল না। এটাই কিন্তু সুপ্রতিষ্ঠিত সামুদ্রিক ঐতিহ্য। এই ঘটনা আলোড়ন ফেলে দেয় তৎকালীন ব্রিটেনের সভ্য সমাজে। কেউ কেউ বলেন ক্যাপ্টেন ডুডলি অত্যন্ত সততার সঙ্গে সবকিছু স্বীকার করেছেন, এবং যেহেতু তাদের কিছু করার ছিল না এবং বাঁচার আশা ছিল, তাই আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে তারা নরমাংস খেয়েছে। এটাকে কোনোভাবেই সাধারণ হত্যা বলা চলে না। আর একদল বলল এটা ঠান্ডা মাথার খুন। মরলে 4 জনেই একসাথে মরতেন, কিন্তু একজন সহকর্মীকে কেটে খাওয়া মানুষের মনুষ্যত্ব বিসর্জন দেওয়ার সমান না। সুতরাং এর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আদালতও দ্বিধাবিভক্ত হয়ে পড়ল। বিচারক মৃত্যুদণ্ডের বিপক্ষে ছিলেন, কিন্তু জুরিরা ছিল মৃত্যুদণ্ডের পক্ষে। অবশেষে জুরিদের চাপে মৃত্যুদণ্ড ঘোষণা হলো, কিন্তু সেটা অন্তিম সিদ্ধান্ত ছিল না। তারা এই মৃত্যুদণ্ডের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে ঠিক হলো। সারা দেশের বিচারমণ্ডলী দ্বিধাবিভক্ত হয়ে গেল। শুরু হলো বিষম গোলযোগ। শেষ পর্যন্ত আসরে নামতে হলো স্বরাষ্ট্র সচিবকে। মৃত্যুদণ্ড রদ করা হলো, তার বদলে দেওয়া হলো 6 মাসের কারাদণ্ড। এই ঘটনাটা এখনো ব্রিটেনের বিচার ব্যবস্থায় কেস স্টাডি হিসেবে পড়ানো হয়। শোনা যায় জেল থেকে ছাড়া পাওয়ার পর এদের 3 জনের জীবন নরক হয়ে যায়। বহু মানুষ এদের ঘৃণা করতে শুরু করে দেয় এবং নানা কটূক্তিও করে। তারা আর কোনোদিন জাহাজের চাকরি পাননি এবং তারা মানসিক সমস্যায় ভুগতে শুরু করলেন। এইভাবে ইতিহাসের পাতায় নরঘাতক হিসেবে অমর হয়ে যান এই 3 নাবিক। যদিও এই রকম অমরত্ব কেউই চায় না। কিন্তু শেষ অবধি থানার লকআপে সেদিন রাতে কি হয়েছিল? রাত 3টে নাগাদ লকআপ থেকে বিকট আর্তনাদ ভেসে আসে। ক্যাপ্টেন ডুডলি ভয়ার্ত কণ্ঠস্বরে চেঁচাচ্ছিলেন। সম্ভবত কাউকে উদ্দেশ্য করে তার কাছে আসতে বারণ করছিলেন তিনি। সকল পুলিশ কর্মী থেকে শুরু করে অফিসার যখন লকআপের তালা খুলে ক্যাপ্টেনের কাছে এসে পৌঁছান, দেখা গেল মেজের এক কোণে সিটিয়ে পড়ে আছেন ক্যাপ্টেন। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সেখানে আতঙ্কের ছবি আঁকা। ক্যাপ্টেনের প্রাণবায়ু ততক্ষণে বেরিয়ে গেছে। অফিসার লক্ষ্য করলেন ক্যাপ্টেনের হাতের মুঠোয় সাদা একটা কিছু। ঝুঁকে দেখলেন সেটা একটা ব্যান্ডেজের অংশ। অভিশপ্ত জাহাজ ম্যাগনোনেটের নাবিকদের সবার জীবন এভাবেই অস্বাভাবিক এবং ভয়ঙ্করভাবে শেষ হয়েছিল। বহু মানুষ সেখানে ব্যান্ডেজ বাঁধা পার্কারের প্রেতাত্মার উপস্থিতির ব্যাপারে আলোকপাত করেন।
এরকমই নানা রকম রোমাঞ্চকর গল্প যদি তোমরা শুনতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর আবারও বলি, এটা কিন্তু কোনো গল্প নয়, একদমই সত্যি একটা ঘটনা। তোমরা গুগলে সার্চ করলেও দেখতে পারবে। আর আজকের এই ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও গল্পটা শোনার সুযোগ করে দিও। ধন্যবাদ।